হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করছি। বেশ অনেক দিন হয়ে গিয়েছে, তাই না? অনেক দিন না, প্রায় 1 বছর প্লাস হয়ে যাবে আমি আপনাদের সাথে কোনো ডেইলি রুটিন শেয়ার করি না। তো আজকে আমি আপনাদের সাথে ডেইলি রুটিনটা শেয়ার করছি। বিজনেসের পাশাপাশি আমি সারাদিন কী করি। তো সকালের দিক দিয়ে ফার্স্টে আমি নাস্তা করে নিয়েছি, এরপর আমি মিহিকে নাস্তা দিচ্ছি, এরপর আমি মিহিকে স্কুলে দিয়ে আসব। তো এর মাঝখানে আমি কিছু কেকের কাজ করেছি, ওগুলো ভিডিও করা হয়নি কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। এরপরে দুপুরে কোনো রান্না ছিল না, যেহেতু আমি রাতেই রান্না করি। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি এখন কুরিয়ার করতে যাব। এখানে প্রায় 10টা কুরিয়ার, তো বিভিন্ন জেলায় যাবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কুরিয়ার। তো এগুলো হচ্ছে কয়েকদিন আগে যে মাহাজাল যে ড্রেসগুলো দেখিয়েছিলাম, ওই ড্রেসগুলোই সব বেশিরভাগ হচ্ছে। তারপরে শালও আছে। তো মাহাজালের ড্রেস তো প্রায় শেষ, এরপরে কাতাও আছে। তো যেহেতু বিজনেস বিভিন্ন টাইপের, সেই জন্য ড্রেস, শাল, তারপরে হচ্ছে কাতা সবগুলোই হচ্ছে একসাথে আমি কুরিয়ার করে দিব। এগুলো সবই অ্যাড্রেস লেখা আছে, জাস্ট যার যার স্ক্রিনশট অনুযায়ী এগুলো কুরিয়ার করা হয়ে যাবে। দিয়ে হচ্ছে লিপস্টিক দেখি, নেলে না পারে লিপস্টিক। তো আজকে সন্ধ্যা নাস্তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আতপ চাল। চিতল পিঠা তৈরি করব আজকে। আর আজকে চিতল পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি এটা দুপুরের দিক দিয়ে ভালোভাবে ক্লিন করেই এরপরে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পরে আমি আর ক্লিন করিনি, যেহেতু আমি একবারে ক্লিন করে ফেলেছি। তো এখন হচ্ছে আমি একেবারে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর জারের মধ্যে আমি একদম সব কিছুই দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব লবণ, সে সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ভাত। দুপুরে যে ভাতটা ছিল আমি ওই ভাতটাই দিচ্ছি। ভাত দিলে যেটা হয়, মানে চিতল পিঠাটা একটু সফট হয়। তো এর আগের বার হচ্ছে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছিলাম, ওটা আমার হয়নি। তো এটা যেহেতু ভিজা করছি, এটা তো অবশ্যই হবে। এরপরে আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব সামান্য করে বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পিঠার টেস্টটা যাতে একটু ভালো আসে, সেই কারণে আমি এখানে একটা ডিম ব্যবহার করব। ডিমটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তবে ডিম দিলে খেতে অনেক বেশি মজা লাগে আর অনেকটা সফট হয়, আর কালারটাও একটু সুন্দর আসে। তো এরপরে হচ্ছে আমি এখানে অল্প করে পানিও দিয়েছি, মানে যতটুকু দিতে হয় আর কি, হাফ কাপের মতো। মানে যা যা দিতে হবে সব আমি মিক্সার জারের মধ্যেই দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার কাছে চিতল পিঠা অনেক বেশি ভালো লাগে, আর সে সাথে মিহিও অনেক বেশি পছন্দ করে। তো এটা আমি দুধের শিরার মধ্যে ভিজাবো। আর যেহেতু হুজুর আছে, তো হুজুরকেও নাস্তা দিব, আমরাও নাস্তা করব। তো বাহিরে থেকে এসে তাড়াহুড়া করে আমি পিঠাটা তৈরি করছি। আর চিতল পিঠার এই খোলাটা হচ্ছে আমি কিনেছিলাম রিয়াসুদ্দিন বাজার থেকে। মানে অনেক ভালো দেখলাম, এখানে কোনো তেল ইউজ করতে হয় না, অটোমেটিকলি প্রত্যেকটা পিঠা এত সুন্দরভাবে উঠে, মানে বলার বাহিরে। আর যে সময় আমি ফার্স্ট টাইম শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছিলাম, তো ওটার মধ্যে আমি প্রথমে হচ্ছে একটু তেল ব্রাশ করেছিলাম, ভয় লেগেছিল যে উঠবে কি উঠবে না। তো এরপরে কিন্তু আমি আর কখনো তেল ব্রাশ করিনি, কারণ এটা এমনিতেই উঠে যায়। তো এখানে অলরেডি আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক মজাও হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু অলরেডি বানিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর করে পিঠাগুলো উঠে যাচ্ছে। তো এই পিঠার খোলাটা নাকি লোহার না, এটা নাকি কি একটা যেন, মানে এখানে নাকি কোনো কিছুই করতে হয় না, এমনিতে উঠে যাবে। যখন আমি কিনছিলাম তখন ওনারা বলেছিল। তো এটা কিন্তু সাইজে আরও একটু বড় সাইজের আছে। অত বড় সাইজের চিতল পিঠা আবার তেমন একটা ভালো লাগে না, মানে 2 সাইজেরই পাওয়া যায়, বেশ ভালো। যেমনটা বলেছে তেমনটাই আসলে কাজ দিচ্ছে।
তো এখানে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারবেন যে আজকের আমার পিঠাগুলো কতটা ভালো হয়েছে। আসলে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে কখনো পিঠা তৈরি করিনি। ওইবারই প্রথমবার যখন ভাইয়াকে দাওয়াত দিয়েছিলাম ওইবারই ট্রাই করেছিলাম, যেহেতু আমার চাল ভিজানো ছিল না। তো আজকে আমি চাল ভিজিয়ে করেছি। আমি ওমানে থাকতো চাল ভিজিয়েই করতাম। তো এখন হচ্ছে আমি দুধ তৈরি করে নিচ্ছি, দুধটাকে জাল করে নিচ্ছি। এরপরে আমি দুধের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আর আমার কাছে কিন্তু গুড় দিয়েও অনেক বেশি ভালো লাগে। আর মিহি অনেক বেশি লাইক করে চিতল পিঠাটা। দেখা যায় কেউ তেমন একটা পিঠা খেতে চায় না, তবে আমি যখন ওমানে তৈরি করতাম তখন ও অনেক বেশি পছন্দ করতো। তো বাংলাদেশে আজকে যখন তৈরি করলাম ওইবার তো খেতে পারিনি, আজকেও মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছে। তো বাটির মধ্যে আমি দুধ নেওয়ার পরে আমি প্রত্যেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আর দুধের শিরার মধ্যে 2-3 ঘন্টা থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ শিরাটা খুব ভালোভাবে পিঠা ভিতরে ঢুকে। যেহেতু হাতে খুব একটা বেশি সময় ছিল না আমার, একদম সন্ধ্যার সময় তৈরি করে সন্ধ্যার সময় খাচ্ছি, সে কারণে কিন্তু খুব বেশি এগুলো ভিজা হয়নি, কমই ভিজা হয়েছে। তারপরও অনেক ভালো লেগেছে। যদি রাতে তৈরি করে সকালের জন্য যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে তো একদম টইটম্বুর হয়ে যাবে দুধ ঢুকে, তখন ওই পিঠাটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো এখন হচ্ছে আমি পিঠাটা টেস্ট করে নিয়েছি, সবাই খেয়েছে। তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। নর্মালি চিতল পিঠা কিন্তু সবাই তৈরি করতে পারে, আর শীতের সময় তো শীতকালীন পিঠা খাবে না তা কী করে হয়। তো এরপরে হচ্ছে আমার কিছু বাজার দরকার ছিল। চা পাতা শেষ হয়ে গিয়েছে, দেখলাম যে অফার আর অফার, অফার বলতে ফ্রি ফ্রি চা পাতার সাথে একটা দিল আমাকে হরলিক্স। তো বাসায় হচ্ছে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, তো হ্যান্ড ওয়াশের জন্য আমি লিকুইড পাঠাতে বলেছিলাম, যেহেতু আমার কাছে জার ছিল। তো ওখানে দেখলাম একটা 2টার সাথে একটা বক্স ফ্রি দিল। তো আজকের বাজারগুলো বের করার পর থেকে আমি অবাক হচ্ছি। এরপরে আমার দুধ শেষ হয়ে গিয়েছে। আমি সবসময় চার জন্য মাস্ক ব্যবহার করতে পছন্দ করি, কারণ চাটা অনেক বেশি মজা হয়। তো মাস্কের সাথে দিল আবার চা পাতা। আর মুদির বাজারগুলো সবসময় মানে টুকিটাকি যেগুলো লাগে আর কি, হুটহাট যদি কয়েকটা আইটেম শেষ হয়ে যায়, নর্মালি দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু লাগে, তো সেগুলো মুদির দোকানে ফোন করলেই চলে আসে। তো এরপরে হচ্ছে আমার ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গিয়েছে, আমি ভ্যানিলা এসেন্স আনালাম, আলু আনালাম, এরপরে মসুরের ডাল আনালাম। তো 1 কেজি মসুরের ডাল আনিয়েছি। আর হাফ কেজি মাক্স দুধের সাথে একটা চা পাতা দিচ্ছে, এটা মেবি 100 গ্রাম কি 100 গ্রামে 50 গ্রাম মেবি। তো এরপরে হরলিক্স একটা দিয়েছে চা পাতার সাথে, এই আর কি। এরপরে হচ্ছে এখানে চিনি আনিয়েছি 5 কেজি। তারপরে হচ্ছে পোলাও চাল আনিয়েছি 2 কেজি। পোলাও চাল ছিল কতগুলো, তবে একটাবার বিরিয়ানি করার মতো না বা পোলাও করার মতো না, সে কারণে আমি আনিয়ে নিয়েছি। এখন রান্না করব না, যে সময় রান্না করব তখন কাজে লাগবে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। এখন আমি রান্না বান্না শুরু করব। আজকে আমি রাতে রান্না করব গরুর মাংস দিয়ে আলু, এরপরে হচ্ছে রান্না করব ভেন্ডি ভাজি, আর ডাল রান্না করব। ডাল তো আসলে সব সময় থাকতে হয়, দেখা যায় কি দুপুরে না থাকলে অনেক সময় দুপুরেও রান্না করা হয়, তারপরে রাতে না থাকলে আবার রাতেও রান্না করা হয়। তো সব সময় ডালটা থাকে। আর মিহি মিনহা তো সব সময় ডাল খায়, আর আমরাও খাই সবাই। যে সময় দেখা যায় তরকারির মধ্যে ঝোল একটু কম থাকে তখন ডালটা খেতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে ক্লিন করে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। আপনারা হয়তো বা জানেন, যারা সব সময় আমার ভিডিও দেখেন, আমি গরুর মাংস নর্মালি রান্না করি না, সবসময় প্রেসার কুকারে রান্না করি, কারণ এত লম্বা সময় নিয়ে মাংস রান্না করার মতো ধৈর্য আমার নেই। তো মাশাআল্লাহ প্রেসার কুকারে কিন্তু অনেক বেশি মজা হয় যদি রান্না করতে জানে আর কি, ঠিক প্রসেসে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া দিলাম, জিরে গুঁড়া দিলাম, গরম মশলা দিলাম, ধনে গুঁড়া দিলাম। এরপরে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। আর আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন মরিচের গুঁড়ার পরিমাণ আমি কি পরিমাণ দিয়েছি, কারণ একটুও ঝাল নেই সেই কারণে। এরপরে হচ্ছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, তেল দিচ্ছি, আর তেজপাতা দিয়েছি, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ গোটাগুলো দিয়েছি, আবার পাউডারও দিয়েছি।
এরপরে আমি এটাকে হাতেই মাখিয়ে নেব, কারণ গরুর মাংস যখনই আমি রান্না করি আমি হাতে মাখিয়ে রান্না করি, আমার কাছে এভাবে সবচাইতে বেশি মজা লাগে। তো এরপরে হাতটা ক্লিন করে আমি সামান্য একটু পানি দিব, খুব একটা বেশি এখানে পানি দেওয়া যাবে না। এরপরে মাংস থেকে কিন্তু অটোমেটিকলি অনেকটা পানি বের হয়। এরপর আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এ ফাঁকে আমি ভেন্ডিগুলো কেটে নেব। এখানে আমি ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর যেহেতু মাংসর মধ্যে আলু দিব, এখানে 4টা আলু ছিলে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আলুগুলোকে কিউব করে নেব। আর দেখা যায় কি মুদির দোকান থেকে আলু আনলে সে আলু অনেকটা বেশি পচা পড়ে, তরকারি দোকান থেকে আলু আনলে আবার অত বেশি পচা পড়ে না। এর মেইন কারণ হচ্ছে সবজি দোকানে তো আসলে ওরা ডেলি ডেলি আনে, তখন আর অত বেশি থাকে না। আর মুদির দোকানেরটা যেটা হয় ওনারা এনে রেখে দেয় পেঁয়াজ রসুন আদা সাথে আলু একটা রেখে দেয়, সেক্ষেত্রে ওদেরগুলো কিন্তু কয়েকটা দিন পুরনো থাকে, যার কারণে কিন্তু বেশিরভাগ পচা পড়ে। আমি যতবারই মুদির দোকান থেকে মানে আলু আনি ততবারই বেশিরভাগ দেখা যায় কি পচা পড়ে। অনেক সময় দেখা যায় 1 কেজির মধ্যে 2-3টাই পচা পড়ে এরকম আর কি। তো দেখতে পাচ্ছেন আমি আলু কাটছি আর শুধু পচা পড়ছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি। আর ভেন্ডি ভাজির জন্য আমি কাঁচামরিচে কাটা হয়নি, কাঁচামরিচ কেটে রেখেছি। তো এরপরে হচ্ছে ভেন্ডিগুলোকে আমি একদম চিকন চিকন করে কেটে নেব, আর এগুলোকে আমি একদম তেলের উপরে ফ্রাই করব। তো অনেক দিন পরে আপনাদের সাথে আসলে আমার কাজকর্ম আমার রুটিনটা শেয়ার করছি, মানে আমি সারাদিন কী করেছি। মাঝখানে আমার কেক ডেলিভারির কোনো শর্ট ভিডিও শেয়ার করিনি, এর কারণ হচ্ছে প্রতিদিনই তো দেখাই আপনাদেরকে, তাই না? আজকে না হয় নাই দেখাই, সেই কারণে আসলে দেখানো হয়নি। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি এখানে মাংসটা আরও একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ মাংস যত বেশি ভালোভাবে কষানো হয় তত বেশি টেস্টি হয়। আমি আরও একটু কষিয়ে নেব। তো এদিকে হচ্ছে টুনটু ইরফানের সাথে করছে, আর ইরফান মিহিকে পড়াচ্ছে। আর আমি যখন কুরিয়ার করতে গিয়েছিলাম তখন আমি কিছু কমলা নিয়ে এসেছি আসার সময়। এরপরে হচ্ছে আমি গুড় নিয়েছি এখানে। তো এখানে আমি যখন গুড় কিনতে যাই তখন হচ্ছে 3 প্রকারের গুড় আমি দেখতে পাই। একটা হচ্ছে বড় বড় মানে সাবানের মতো ওরকম চাকা চাকা, আর একটা হচ্ছে মানে এটা মিডিয়াম সাইজের চাকা চাকা, ছোট ছোট সাইজের চাকা চাকা, আর একটা হচ্ছে মানে বড় সাইজের, মাঝখানে ভাগ করে করে আপনাকে নিতে হবে এরকম আর কি। তো আসলে বুঝতে পারছিলাম না কোনটা ভালো হবে, আমার কাছে এটা ভালো হবে মনে হয়েছে, সেই কারণে আমি এটা নিয়েছি। আর যেহেতু ছোট ছোট কাটতে ঝামেলা নেই, মানে যদি কোথাও ইউজ করি 2 পিস 3 পিস 4 পিস 5 পিস হিসাবে দেওয়া যাবে, কাটার আর ঝামেলা থাকবে না। তো সেই কারণে আসলে এটা নেওয়া। তো ওটা আমি বক্স ভরে রেখে দিলাম গুড়টা, কারণ নেক্সট ডে যখন আমি চিতল পিঠা তৈরি করব তখন আমি গুড় দিয়ে খাবো। আজকে যেহেতু আমি শুধুমাত্র দুধ দিয়ে খেয়েছি, নেক্সট টাইম আমি গুড় দিয়ে খাবো, তখন আরও বেশি ভালো লাগবে। তো আমার হচ্ছে কালকে অরেঞ্জ কেকের অর্ডার আছে, যার কারণে আমি এখন অরেঞ্জ কেক বানিয়ে নিব। অরেঞ্জ কেক হচ্ছে একটা অর্ডার আছে, তো আমার জন্য একটা বানাবো। অনেক দিন হয়ে গিয়েছে অরেঞ্জ কেক খাওয়া হয় না, কারণ খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছিলাম। তো চিন্তা করলাম যেহেতু মাঝখানে গ্যাপ চলে গিয়েছে, খেতে ইচ্ছে করছে, তাই একটা অরেঞ্জ কেক আমার জন্য আর একটা অর্ডারের জন্য তৈরি করার জন্য আমি অরেঞ্জটা গ্রেড করে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসর মধ্যে পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি আর প্রেসার কুকারে ঢাকনা দিব না, কারণ আলু সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না সেই জন্য। তো এদিকে হচ্ছে আমার অরেঞ্জ কেকের ব্যাটারটা হয়ে গিয়েছে। আমি 2টা কেকের ব্যাটার একসাথেই ধরেছি। তো অরেঞ্জ কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা সবাই ভিজিট করবেন। বাংলাদেশি ব্লগার কেক রেসিপি লিখলেই কিন্তু চলে আসবে, কিংবা বাংলাদেশি ব্লগার অরেঞ্জ কেকের রেসিপি লিখলেও কিন্তু আমার রেসিপিটা চলে আসবে। তো এরপরে হচ্ছে আমি এখন ভেন্ডি ভাজিটা করে নিব, যেহেতু আমার মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি জাস্ট হালকা একটু ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না তেলের মধ্যে।
এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব ভেন্ডিটা, যেটা একদম চিকন চিকন করে কেটে রেখেছিলাম। তো আমি এখানে উপরে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব শুধুমাত্র লবণ। এখানে আমি আর কিছু ইউজ করব না, যেহেতু একেবারে শুকনা করে তারপরে কোনো প্রকারের ঢাকনা ছাড়াই আমি এটা ভাজি করব, যার কারণে খুব বেশি আমি মশলা ইউজ করছি না। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেটা হয় কি, কালারটা নষ্ট হয়ে যায়, তখন আর সবুজ কালারটা থাকে না। আর নর্মালি দেখা যায় মোটা করে কাটলে তখন একটু সেদ্ধ হতে টাইম লাগে, যেহেতু এটা একদমই চিকন চিকন করে আমি কেটেছি, সেক্ষেত্রে খুব একটা বেশি টাইম লাগবে না, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা কালার আছে। এরকম ভেন্ডি ভাজি করলে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। আর এদিকে আমার গরুর মাংসর কালার দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মাংসটাও অনেক মজা হয়েছে। তো রাতের খাবারের সময় হয়ে গিয়েছে, প্রায় 12টা বেজে গিয়েছে। আমরা খেতে খেতে কিন্তু অনেক বেশি লেট করে ফেলি সব সময়। দেখা যায় মিহি বলে যে আরও পরে খাবো, বা আমাদেরও খেতে ইচ্ছে করে না, অভ্যাস হয়ে গিয়েছে আসলে তাড়াতাড়ি খাওয়ার তেমন একটা অভ্যাস নেই। তো আমি সব কিছুই নিয়ে আসলাম টেবিলের মধ্যে। ভাত রান্না করেছি রাইস কুকারে, গরুর মাংস, ভেন্ডি ভাজি আর হচ্ছে ডাল। খাওয়া যায় না, ছোট বাচ্চারা খায়। তা আমি ছোট বাচ্চা না, ছোট না। মাম্মা আসো, টুনটু মা আসো 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 আসো, না বিসমিল্লাহ। আজকে আমি চামিচ দিয়ে খাচ্ছি। নাও নাও নাও, শুধু আলু। উফ, গরম 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 গরম। মাম্মা বিসমিল্লাহ বলে খেতে হয়, বিসমিল্লাহ। তো যে অরেঞ্জ কেকগুলো তৈরি করেছিলাম সেগুলো বেক করা হয়ে গিয়েছে। গতকালকে হচ্ছে আমার মোল থেকে মানে কেক পড়ে গিয়েছিল, কেকের ব্যাটার পড়ে গিয়েছিল, যার কারণে ওভেনটা একটু নষ্ট হয়ে গিয়েছে, কারণ মোল থেকে বেশি ব্যাটার দিয়ে দিয়েছিলাম যার কারণে। তো মাশাআল্লাহ অরেঞ্জ কেকগুলো অনেক সুন্দর করে ফুলেছে, একদম মোল থেকে উপরে চলে এসেছে, খুবই সুন্দর হয়েছে। তো আমার অরেঞ্জ কেকের রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এরকম আপনাদের অরেঞ্জ কেকও হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ডেইলি ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এরকম ডেইলি রুটিনের ব্লগ আপনারা আরও দেখতে চান কিনা সেটাও জানাবেন।